মানুষ হানিমুন করতে দেশ বিদেশ ঘুরে বেড়ায়, আর তুমি কিনা আমাকে এক অজপাড়া গায়ে নিয়ে যাচ্ছ। কি আছে এখানে তোমার? আরে, এটা আমার মামার বাড়ি। মামার বাড়িতে বউ নিয়ে বেড়াতে যাচ্ছি। অবশ্য অনেক বছর ধরে মামার বাড়ির সাথে তেমন একটা সম্পর্ক নেই। তাহলে যে বাড়ির সাথে সম্পর্ক নেই সে বাড়িতে কি কি লাভ? এই যে তো আমরা সুন্দর কোনো জায়গায় বেড়াতে যেতে পারতাম। তা অবশ্য তুমি ভালোই বলেছ, কিন্তু শহরে থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছি। আর তাই ঠিক করেছি এবার বউকে নিয়ে গ্রামে কিছুদিন সময় কাটাবো। ঘোরার জন্য গ্রাম হলো উপযুক্ত জায়গা। কি ভাই, ঠিক বলেছি কি? একেবারে সত্যি কথা কইছেন বড় ভাই। গ্রামে যে শান্তি তা পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই। গ্রামে থাকার মজাই আলাদা। শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে বিশাল পার্থক্য। আকাশের অবস্থা তো ভালো মনে হচ্ছে না। আমার মামার বাড়ি কদমতলী গ্রামে। ওই গ্রামে পৌঁছাতে ঠিক কতক্ষণ সময় লাগবে বলে মনে হচ্ছে? ঠিকই কইতাছেন, আকাশের অবস্থা তো একদমই ভালো না। যে কোনো সময় বৃষ্টি হইবার পারে। আমরা বরং কিছুক্ষণ অপেক্ষা করি। একবার নৌকা নিয়ে গেলে আর ফেরার পথ পাবো না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তাই যাবো। যদি চলে যায় তাহলে তো আর ফেরার পথ থাকবে না। তাই ভাবো, যদি আমরা বরং এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। মা, আমা, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই যে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলি, আর এখন তোর বাড়ি ফেরার সময় হয়েছে, তা তোর হাতে ওটা কি? দেখি, আমার হাতে দে। বাড়ির পাশ দিয়ে আসার সময় দেখলাম অনেকগুলো লাউ হয়ে আছে। ওখান থেকে একটা লাউ তুলে নিয়ে এসেছি। তোকে লাউ তুলে আনতে কে বলেছি? আমি কি তোকে একবারও বলেছি আমার লাউ চাই? যাদের জিনিস তাদের ফিরিয়ে দিয়ে। তুমি জানো না, মোড়ল যখন লাউ ক্ষেত করলো তখন আমাকে দিয়ে কত কাজ করিয়েছে। তুমি কিচ্ছু জানো না ওগুলো। মাটি ঠিক করিয়েছে, সার দিয়েছে, অথচ আমাকে একটা কানা করিয়েও দেয়নি। আর তাই তো আমি মোড়লের বাগান থেকে এই লাউটা তুলে নিয়ে এসেছি। শোন বাবা, না বলি কারো জিনিসই হাত দিতে নেই। আমি তোর মুখে আর একটা বাজে কথাও শুনতে চাই না। মোড়লের জিনিস তুই মোড়লকে ফেরত দিয়ে আয়, তা না হলে কিন্তু আজ দুপুরে তুই খাওয়াই বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি এখনই লাউটা দিয়ে আসছি। কিন্তু বাবাকে বলো যেন বাজার থেকে একটা লাউ কিনে আনে। বৃষ্টির দিনে অনেক কুচো চিংড়ি পাওয়া যায়। কুচো চিংড়ি দিয়ে লাউ খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো। এখন যা তো বাবা, আর দেরি করিস না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। তোমাকে আগেই বলেছিলাম এই অজপাড়াতে এসো না। তুমি তো আমার কোনো কথাই শুনবে না। এবার দেখি তো, দেখি কি হলো। আরে বাবা, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে আর আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা হব। এত রাগ করছো কেন? আরে না গো, এই বৃষ্টি থামবার না। এই বৃষ্টি কমপক্ষে 2-3 দিন চলবো। আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হইব। অন্য কোনো ব্যবস্থা মানে? তুমি কি বলছো মাঝি ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গ্রামে থাকার একটা ব্যবস্থা করেন, কারণ এই বৃষ্টি বাদলের মধ্যে যদি আমরা নৌকা নিয়ে রওনা হই তাইলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, বুঝলে? ঠিক কথাই বলেছো মাঝি ভাই। চলো আমরা গ্রামের মধ্যে হাঁটতে শুরু করি। নিশ্চয়ই থাকার কোনো জায়গা পেয়ে যাব। গ্রামের মধ্যে আমি কি করে থাকবো? জীবনে তো কখনো গ্রামেই আসিনি, আজ তোমার জন্য এত বড় বিপদে পড়তে হতো। শুনেন, গ্রামের মানুষগোর অত ছোট করে কথা কইবেন না। গ্রামের মানুষটা অনেক আন্তরিক আর অনেক অতিথি পরায়ণ। যদি এই গ্রামে কখনো 2-3 দিন থাকার সুযোগ হয় তাইলে এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পাইয়া যাবেন, বুঝলেন?
ও চাচি, কোথায় গেলে তোমরা? তোমাদের বাড়িতে এলাম, একটু বের হয়ে এসো। আরে খোকন যে, তা হঠাৎ তুই আমার বাড়ি এইদিকে আসা তো সেরেই দিয়েছিস। কতদিন হয়ে গেল তোকে দেখি না, চাচির কথা কি তোর মনেই হয় না? তোমার বাড়ি থেকে একটা লাউ চুরি করে নিয়ে গিয়েছিলাম। মা আমাকে অনেক বকা দিয়েছে, বলেছে না বলে কারো জিনিস নিতে নেই। চুরি বলছিস কেন? এই লাউ গাছগুলো তো তোর চাচার সাথে তুই মিলে লাগিয়েছিস, একটা না হয় নিয়েই গেছিস, আবার ফেরত দিতে হয় নাকি? তুমি তো আমার মাকে চেনো না চাচি, সে অনেক সাংঘাতিক মানুষ। আমার মা রেগে গেছে, এখন আমি বাড়িতে যাই। গত মাসে তোর জন্মদিন ছিল, আমি তোকে কিছু কিনে দিতে পারলাম না। এখানে 500 টাকা আছে, এটা তুই তোর কাছে রাখ, তোর পছন্দ মতো কিছু কিনে নিস। আমরা গরিব মানুষ, আমাদের আবার জন্মদিন কি? তুমি যে আমার জন্মদিনের কথা মনে রেখেছো, এতেই আমি অনেক খুশি। হয়েছে, আর তোকে নাটক করতে হবে না, টাকা দিয়ে ভালো একটা জামা কিনে নিস। আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় ঝড় হতে পারে। আমি এখন যাই চাচি, মা আবার আমার জন্য অপেক্ষা করছে, বুঝলে? কি যে বিপদে পড়লাম, আগে যদি জানতাম তাহলে এই বর্ষাকালে বেড়াতে আসতাম না। আরে বাবা, এটা তো একটা অজপাড়া গা, এখানে তো কোনো মানুষজনই দেখতে পাচ্ছি না। জানি না এই বৃষ্টির মধ্যে কোনো থাকার জায়গা জোগাড় করতে পারবো কিনা। এই যে শুনছেন, এই বৃষ্টির মধ্যে আপনারা ভিজে ভিজে কোথায় যাচ্ছেন শুনি? এভাবে বৃষ্টির মধ্যে ভিজলে তো আপনাদের শরীর খারাপ করবে। আর বলো না খোকা, আমরা অনেক বিপদে পড়েছি। এই দেখো, তোমাদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। মাঝি বলল যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে, আর তাই তো এই গ্রামে এসে উঠেছি। আচ্ছা বাবু, এখানে কি থাকার মতো কোনো জায়গা পাওয়া যাবে? কোনো হোটেল বা কিছু? আরে না না, এখানে থাকার কোনো জায়গা পাওয়া যাবে না, এটা তো একটা বদ্ধ গ্রাম, এখানে থাকার কোনো জায়গা নেই। তবে আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আমাদের বাড়িতে থেকে যেতে পারেন। কি বলছো কি? তোমাদের বাড়িতে? তাহলে তোমাদের বাড়িতে নিয়ে যাও আমাদের, আজকের রাতটা থেকেই সকালে আমরা চলে যাব। আপনাদের এত ব্যস্ত হতে হবে না, আমরা গরিব মানুষ, ডাল ভাত দিয়ে আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করব, কেমন? মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো, আমাদের বৃষ্টির দিনে অতিথি এসেছে গো। আরে খোকু, তোকে তো কতক্ষণ আগে মোড়লের বাড়ি পাঠিয়েছি, আর তুই কিনা এতক্ষণে বাড়ি ফিরেছিস? তোর সাথেই বা কারা? ওনারা খুব বিপদে পড়েছে, আসলে বেড়াতে যাচ্ছিল, তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, আর এই গ্রামে আশ্রয় নিয়েছে। আমরা বড় বিপদে পড়েই বাড়িতে এসেছি, দয়া করে আজকের রাতটা আমাদের থাকতে দিন। আগামীকাল সকালবেলায় আমরা চলে যাব। এইভাবে কথা বলছেন কেন? আপনারা আমাদের বাড়ির অতিথি, আর অতিথি হলো ঈশ্বরের সমতুল্য। আপনাদের যতদিন খুশি এখানে থাকেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ মা, আমি ওনাদেরকে তাই বললাম, আমাদের বাড়িতে আসলে আমার মা খুব খুশি হবেন, আমার মা খুব ভালো মানুষ। তবে যাই বলুন, আপনার ছেলেটা কিন্তু সত্যিই অনেক বড় মনের মানুষ। এই বয়সে এত দায়িত্ববোধ আমি কখনো কারো মধ্যে দেখিনি।
আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার স্বামী শহরে গেছেন একটা জরুরি কাজে, আর সকালে ফিরে আসবেন। আপনারা ঘরে এসে বসুন, আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। ক্ষুদ্র অতিথিকে বাড়ি নিয়ে যাই, এবার ওদের খাওয়াবে কি? আমরা গরিব মানুষ। বৃষ্টির দিনে ওরা বেড়াতে এসেছে, আর তাই তো ভালো ভালো মাছ খাওয়াতে হবে। আমি যাচ্ছি মা, নদী থেকে মাছ ধরতে যাচ্ছি। কিন্তু বাবা, এই বৃষ্টির মধ্যে ভিজতে তো তোর ওষুধ করবে। না না, তোর যেতে হবে না, ঘরে যা আছে আমি বরং তাই খাইয়ে দিচ্ছি। ওরা আমাদের অতিথি, ওদেরকে একটু ভালো মন্দ না খাওয়ালে কি হয় বলো? এটা শহরের মানুষ, নদীর মাছ কখনোই খায়নি। ওদেরকে ভালো করে আপ্যায়ন করতে হবে তো। খুব তো বলেছিলে গ্রামে একদম মন টিকবে না। দেখলে দেখলে তো কত সুন্দর পরিবেশ। তাছাড়া গ্রামের মানুষগুলো কত ভালো, কি করে আমাদের আপ্যায়ন করে নিল দেখলে? আপন করে নিয়েছে এটা ঠিক, কিন্তু খাবো কি? একবার ভেবেছো ক্ষুধায় তো পেট চোচো করছে। মনে হচ্ছে ওদের আর্থিক অবস্থা ভালো না, শুধু শুধু এই মানুষগুলোকে কষ্ট দিলাম। আমাদের জন্য ওদের কষ্ট করে আবার খাবারের সন্ধান করতে হবে। এই যে, আপনারা দয়া করে বারান্দায় বসুন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তাড়াতাড়ি হাত ধুয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে। বৃষ্টির দিনে আপনাদের বাড়িতে এসে অনেক ঝামেলায় ফেলে দিলাম, দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন। কি বলছেন কি এসব? আপনারা আমাদের অতিথি, আর আমাদের কাছে অতিথিরা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, দয়া করে হাত মুখ ধুয়ে খেতে আসুন। এ তো বিরাট আয়োজন, এত বড় বড় মাছ আমি কখনো দেখিনি। আপনি শুধু শুধু কষ্ট করলেন। ছেলেটা আমার মাছ ধরতে অনেক পছন্দ করে, প্রতিদিন সকালবেলা মাছ ধরতে যায়। তাই আজ বলবে আপনাদের জন্য মাছ ধরে নিয়ে আসবে। একটা বাচ্চা ছেলে আমাদের জন্য কতই না কষ্ট করবে। এসো খোকন, তুমি আমাদের সাথে ভাত খেতে বসো। কিরে খোকন, দাঁড়িয়ে আছিস কেন? তুইও অতিথিদের সাথে খেতে বসে পড়। এসে ভাই, এটা হচ্ছে আমাদের নদীর বিখ্যাত মাছ। এই মাছ সবাই খুব পছন্দ করে খায়। শহর বন্দরে আপনারা এই মাছ দেখতে পাবেন না। এত বড় মাছ তো কখনো চোখেও দেখিনি। আমার সারা জীবন মনে থাকবে। আমরা চলে যাব, কিন্তু এই গ্রামের স্মৃতি আমাদের সারা জীবন থেকে যাবে। আগামীকাল আপনাদের যাওয়া হচ্ছে না, আরো দু একদিন আমাদের বাড়িতেই কষ্ট করে থাকতে হবে। ঘাটে একটা নৌকাও নেই, সব মাছিরা বাড়িতে চলে গেছে। আসলে বৃষ্টি হচ্ছে তো, এ সময় নদী পারাপার করা যায় না। না না, এই গ্রামে আর একদিনও থাকবো না। তোমাদেরকে শুধু শুধু ঝামেলায় ফেলেছি, নিজেদের কাছে খুব লজ্জা লাগছে। চিন্তা করবেন না, আমার স্বামী ভালো নৌকা বাইতে পারে। আজ সে শহরে থাকবে, তারপর না হয় আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দেবে। এখন পেট ভরে খাবার খেয়ে নিন। কি গো গিন্নি, খোকনের কাছে শুনলাম বাড়িতে নাকি অতিথি এসেছে, তা ঠিক মতো আপ্যায়ন করেছে তো? কি করে আদর আপ্যায়ন করবো বলো তো? তুমি তো ঘরে একটা টাকাও রেখে যাওনি, সেই যে গেলে আর আজ ফিরতে। এইদিকে অতিথি এসেছে 2 দিন হয়ে গেল। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? আমি বরং বাজার থেকে আজকে ভালো ভালো মাছ নিয়ে আসবো। টাকা কোথায় পাবে? ঘরে তো কানা করিও নেই। টাকা না থাকলে দরকার হলে বাকিতে নিয়ে আসবো।
তারপরেও তো ঘরের অতিথিকে অসম্মানিত হতে দিতে পারবো না। আমি বরং একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি বাকিতে কোনো মাছ পাওয়া যায় কিনা। এই যে করিম, কেমন আছো ভাই? তোমার কাছে মাছ কিনতে এলাম। এ তো ভালো কথা, আজ নদী থেকে ভালো ভালো মাছ ধরেছি গো। আমার বাড়িতে শহর থেকে অতিথি এসেছে, ওদেরকে আপ্যায়ন করতে হবে। আপ্যায়নের জন্যই বড় বড় মাছ কিনবো। জানো তো আমরা গরিব মানুষ, সামর্থ্য আমাদের খুবই কম। আরে নাও নাও নাও, কোন মাছটা দেবো বলো, এখানে নানা রকমের মাছ আছে। একটা সমস্যা আছে করিম, তবে আমার হাতটা একেবারেই খালি, হাতে একটা পয়সাও নেই। তুমি আমাকে বাকিতে যদি একটা মাছ দাও, আমি না হয় সামনের সপ্তাহে তোমাকে টাকাটা শোধ করে দেব। এই তো মারলে আবেদ ভাই, এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আর না 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 না, আমি তোমাকে মাছ দিতে পারবো না, কিছুতেই না। তুমি আমাকে ক্ষমা করো ভাই। করিম ভাই, এর আগেও তো আমি তোমার সব টাকা শোধ করে দিয়েছি। তুমি তো আমার কাছে বাকিতে মাছ বিক্রিও করেছো, তাহলে আজকে কেন অতিথির কাছে আমার সম্মান নষ্ট করছো? আরে তখন আমার ব্যবসা ভালো ছিল আবেদ ভাই, এখন ব্যবসার অবস্থা খুবই খারাপ। এখন যদি আমি তোমাকে বাকিতে মাছ দেই, তাহলে আমাকে না খেয়ে মরতে হবে। ঠিক আছে, তুমি যখন মাছ দিতে চাইছো না, আমি বরং যাচ্ছি। জানি না আজকে কি দিয়ে অতিথিকে খাবার খাওয়াবো। কি গো, কি হয়েছে? খালি হাতে ফিরতেছে? গরিব মানুষের ভাগ্য সব সময় খারাপ থাকে। আজ করিমের কাছে বাকিতে একটা মাছ চাইলাম, কিন্তু সে মাছ দিতে একদমই রাজি হলো না, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। বড্ড চিন্তায় পড়ে গেলাম গো। জানি না আজকে অতিথিকে কি খাবার দেব। ওরা যে শহরের মানুষ। ও বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে 500 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি ওদের জন্য বাজার করে নিয়ে আসো। 500 টাকা? এত টাকা তুই কোথায় পেলি, সত্যি করে বলতো? সেদিন যখন মোড়লের বাড়িতে গেছিলাম না, তখন মোড়লের বউ আমাকে ভালোবেসে 500 টাকা উপহার দিয়েছে। বলেছে আমি যেন আমার জন্মদিনে ভালো দেখে একটা জামা কিনি। সেই টাকাটাই অতিথিদের জন্য বাজার করতে দিচ্ছি তোমাকে, বুঝলে? না বাবা, না 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 না, ও টাকা আমি নিতে পারবো না রে। এটা তো জন্মদিনের উপহার দিয়েছে তোকে, ওটা দিয়ে তুই কেন বাজার করবি বলতো? বাবা, বিকেল বেলা তো ওরা চলেই যাবে, ওদেরকে একটু ভালো মন্দ না খাওয়ালে আমাদের গ্রামের সম্মান থাকবে না। আমি না হয় পরে জামা কিনবো বাবা। তুমি আর দেরি না করে মাছ নিয়ে এসো। আজকে তোর জন্য অনেক গর্ব হচ্ছে রে বাবা। ঠিক আছে, টাকাটা দে, আমি সামনের সপ্তাহে তোর এই টাকাটা শোধ করে দেব। তোকে হাটে নিয়ে সুন্দর দেখে একটা জামা কিনে দেব রে, বুঝলি? কি ব্যাপার? ওদের পরিবারের লোকেরা কথা বলছিল, তুমি আড়ি পেতে কেন শুনলে? তুমি জানো না অন্যের কথা আড়ি পেতে শুনতে নেই? মনটা খুব খারাপ হয়ে গেছে সুমনা, এজন্যই আড়ি পেতে ওদের কথাগুলো শুনছিলাম। জানো কি হয়েছে? কি হয়েছে? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে কোনো কারণে তুমি খুব কষ্ট পেয়েছো। ওরা কি কিছু বলেছে? ওরা কি বলবে, ওরা বড্ড ভালো মানুষ, ওরা আমাকে কিছুই বলেনি। তবে একটা ঘটনা শুনলাম। কি ঘটনা? সত্যি কথাটা বলো তো দেখি। তোমার সব ভনিতা আমার একদম ভালো লাগছে না। আমাদেরকে খাওয়ানোর জন্য আজকে এই বাড়ির কর্তা গিয়েছিল বাজারে মাছ কিনতে, কিন্তু তাকে বাকিতে কেউ মাছ দেয়নি।
বেচারা খুব মন খারাপ করে বাড়িতে ফিরে এসেছে। আহারে, ওরা গরিব মানুষ, কেন যে শুধু শুধু ওদের বাড়ি উঠতে গেলাম। শোনো, আমার কথা বলা শেষ হয়নি। বাকিতে মাছ না পেয়ে যখন ওরা ফিরে এলো, তখন তাদের ছেলে খোকন তার উপহারের 500 টাকা তাকে দিল বাজার করতে। এই 500 টাকাটা ছিল তার জন্মদিনের উপহার। দেখেছো ছেলেটা কতটা দায়িত্ববান, প্রয়োজনে নিজের জন্মদিনের উপহারে টাকা দিয়ে দেবে, তারপরে অতিথিকে কখনো অসম্মানিত হতে দেবে না। আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের তো অর্থের কোনো অভাব নেই। আমি এই দরিদ্র পরিবারটিকে সাহায্য করতে চাই। যাওয়ার সময় আমি ওদের কিছু দিয়ে যেতে চাই। এটা খুব ভালো কথা, আমিও তোমার সাথে একমত। যারা আমাদের এত আপ্যায়ন করলো, এত ভালোবাসলো, তাদেরকে তো অবশ্যই প্রতিদান দিতে হবে। কোনো ভুল ত্রুটি হলে দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমরা গরিব মানুষ, আপনাদেরকে ভালো করে খাওয়াতে পারিনি। আপনি আমাদের জন্য যা করেছেন তা পৃথিবীর খুব কম মানুষ করে। আমি জানি না কি করে এর প্রতিদান দিতে হয়। খোকন, এদিকে এসো বাবা। আর কটা দিন আমাদের বাড়িতে থাকতেই পারতেন, আমি আপনাদেরকে এই গ্রামটা ঘুরে দেখাতাম। এখন তো বৃষ্টির জন্য বের হতে পারছি না। না বাবা, শহরে আমাদের অনেক কাজ আছে, আমাদের ফিরতে হবে। এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো দিয়ে তুমি ভালো করে পড়াশোনা করবে, কেমন? এইসব কি করছেন? না না, এত টাকা আমরা নিতে পারবো না। আপনারা আমাদের অতিথি, আমাদের বাড়িতে দুদিন ছিলেন, তাই বলে আমাকে টাকা দিয়ে অপমান করবেন না। আপনাদের অপমান করার মতো স্পর্ধা আমার কখনোই হবে না। আপনারা অনেক বড় মনের মানুষ। খোকনকে উপহারটা কেন দিলাম জানেন? কারণ ও জন্মদিনের উপহার দিয়ে আমাদের আপ্যায়ন করেছে। কিন্তু আপনার এসব কথা কিভাবে জানলেন? আমি কিংবা আমার স্ত্রী তো আপনাদের কিছুই বলেনি। এই খোকন, তুই কি এসব কথা কাউকে বলেছিস? খোকন আমাকে কিছুই বলেনি, আড়াল থেকে এই কথাগুলো আমি শুনেছি। আমাকে দয়া করে ক্ষমা করবেন। আর এখন থেকে খোকনের সকল পড়াশোনার দায়িত্ব আমার। তুমি যখন আরেকটু বড় হবে, তখন আমি তোমাকে শহরে নিয়ে যাব। এই বৃষ্টির দিনের অতিথি সারা জীবন তোমাদের পাশে থাকবে, বুঝলে? সারা জীবন তোমাদের পাশে থাকবে। নানি যান, ও নানি যান, নানি যান গো, নানি যান। আরে রাজু, কি হলো তোর? হ্যাঁ রে, এই ছেলেটার এমন অবস্থা করলো কে? রাজু, কি হয়েছে তোর? এগুলো তো লাঠির আঘাতের চিহ্ন। ভাগ্য ভালো হাড় ভাঙেনি, কেটে ছিঁড়ে গেছে। কয়েক জায়গায় একটু বেশি কেটেছে, চিন্তার কিচ্ছুটি নেই। এই ওষুধটা নিয়মিত ক্ষতস্থানে লাগিয়ে দিলেই সেরে যাবে। আমি এখন তাহলে আসি। আচ্ছা ঠিক আছে কবিরাজ সাহেব। নানি যান, ও নানি যান। রাজু, এখন তোর কেমন লাগছে? খুব বেশি ব্যথা করছে? নানি যান, একটু একটু পানি খাবো নানি যান। আমি এক্ষুনি নিয়ে আসছি।
শরীরটা কি একটু ভালো লাগছে? কিছু কি খাবি তুই? না নানি জান, কিছু খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। তুই কোনো চিন্তা করিস না, কবিরাজ একটা ওষুধ দিয়ে গেছে, এইটা ঠিকঠাক লাগালেই তোর ক্ষতগুলো সেরে যাবে, তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু তোর এমন অবস্থা করলোটা কে? ওই রতন, রতন আমার এই অবস্থা করেছে, সব ওই রতনের কাজ। রতন? রতন কেন এমন করবে? তোরা তো ভালো বন্ধু ছিলি, হঠাৎ তোদের মধ্যে কি এমন হলো যে রতন তোকে এভাবে মারলো? রতন নিজে এসে তোকে মেরেছে? না নানি জান, কাপুরুষটার নিজে এসে আমাকে মারার সাহস আছে নাকি? লোক পাঠিয়ে মেরেছে। তারাই বলেছে তারা রতনের লোক। কিন্তু রতন, রতন এমন কাজ কেন করবে? আমি ব্যবসায়ী আমজাদ হোসেনের সাথে কাজ শুরু করার পরপরই রতনটা আমার পেছনে লেগেছে নানি জান। হিংসে, চরম হিংসে। আমজাদ হোসেন ওকে কাজ দেয়নি তো, কাজ দিয়েছে আমাকে তার বদলে, তাই আমাকে হিংসে করছে। কিন্তু রতন তো তোর সবসময় ভালো চায়, তোর ছোটবেলার বন্ধু। আমি তোদের দুজনকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, কখনো রতনকে তো দেখিনি এমন করতে। রতন তোকে হিংসে করবে সেইটা অসম্ভব। তখন তো ছোট ছিল, তখন আর কি সে হিংসে করবে? এখন আমি এত বড় একজন ব্যবসায়ীর চাকরি করছি, এটা রতনের সহ্য হচ্ছে না। আমি একটু সুস্থ হয়ে নেই, এরপর ওই রতনকে আমি দেখিয়ে দেব। আচ্ছা যাকে, রতনকে নিয়ে এখন এত চিন্তা না করলেও চলবে। তুই বিশ্রাম নে, আগে নিজে সুস্থ হ। আমি চাই তোর জন্য কিছু রান্না করে আনি। রতন, রতন, তোকে আমি একদিন মজা দেখাবো। আমাকে বিনা কারণে মেরেছিস তো, এবার দেখ আমি তোর অবস্থা কি করি। রতন, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, পেঁপেটা রাজুকে কেটে দিতে হবে। ছেলেটার শরীরটা অনেক দুর্বল। রাজু, এই নে, এই পেঁপেটা খেয়ে দেখ তো মিষ্টি কিনা। নানি জান, এ তো অসম্ভব মিষ্টি। এত মিষ্টি আর মজার পেঁপে আমি আজ পর্যন্ত খাইনি। তুমি কোথায় পেলে এ পেঁপে? গানের জঙ্গলে এক সন্ন্যাসী বাবা আছে, তার কাছে গিয়েছিলাম তোর জন্য একটা রক্ষা কবচ আনতে। সন্ন্যাসী বাবা কোনো রক্ষা কবচ দেননি, শুধু বলেছেন তোর স্বাস্থ্যের দিকে নজর রাখতে, আর এই পেঁপেটা দিলেন তোকে খাওয়ানোর জন্য। বাহ, সন্ন্যাসী বাবার তো এলেম আছে দেখছি। তার কাজকর্ম আমার খুব পছন্দ হয়েছে। ওসব তাবিজ কবচে আমি বিশ্বাস করি না। ওপরে এক সৃষ্টিকর্তা আছেন, তিনি সবকিছু দেখভাল করেন গো। হয়েছে, এখন এই পেঁপেটা খা, শরীরের দুর্বলতাটা কাটুক। তোকে এখন খুব ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে, না হলে শরীরটা আজ সুস্থ হবে না, তুই আরো দুর্বল হয়ে পড়বি। হ্যাঁ, আমি খুব ভালো মতোই খাওয়া দাওয়া করবো নানি জান, তুমি ভেবো না। আমাকে যেভাবেই হোক খুব দ্রুত সুস্থ হতেই হবে। ওই রতনের ওপর বদলা আমার নিতেই হবে। কিরে রাজু, সারাদিন কোথা থেকে ঘুরে এলি? সকালেও তো খেয়ে বেরোসনি। যা, হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। আরে নানি জান, খাবারের চিন্তা পড়ে, আগে একটা মজার খবর শোনো।
ওই রতনের তো 12টা বাজানোর ব্যবস্থা করে এসেছি গো। সে কি রে, কি করছিস কি তুই? রতন ঠিক আছে তো? শরীরের দিক দিয়ে ঠিকই আছে, কিন্তু অন্য দিক দিয়ে ঝামা ঘষে দিয়েছি। আমজাদ হোসেনদের সাথে রতনদের যে জমিটা নিয়ে ঝামেলা চলছিল, সেই জমিটা আমি আমজাদ হোসেনকে দখল নিতে সাহায্য করেছি। কি বললি, কি বললি তুই? এত বড় অন্যায়! তুই ওদের জমি আমজাদ হোসেনকে দখল করতে সাহায্য করেছিস? হ্যাঁ, আর ওটা রতনদের জমি কেন বলছো? ওটা আমজাদ হোসেনদের জমি। আমজাদ হোসেন তার জমি পেয়ে গেল আর কি। তুই কিভাবে জানিস ওটা আমজাদ হোসেনের জমি? রতনদেরও তো হতে পারে। তুমি যে কি বলো না নানি জান, আমজাদ হোসেনের মতো ধনী মানুষ কেন শুধু শুধু রতনদের জমি দখল করতে যাবে? আমজাদ হোসেন খুবই স্বজন লোক। তুই এত কিছু জানিস না নানু ভাই। আমি শুধু চাই তুই কারো সাথে কোনো অন্যায় করবি না, কোনো অবিচার করবি না। যা করবি ভেবে চিন্তে করিস। ভেবে চিন্তেই করেছি নানি জান, তুমি ভেবো না। রতনটা এবার এমন জব্দ হবে যে আমার সাথে উল্টো পাল্টা করার আর কোনো সাহসই পাবে না বেটায়। এই যা, কত বেলা হয়ে গেল। যাই, চট করে রান্নাটা চড়িয়ে দিই। আরে এই গাছ এলো কোথা থেকে? কালই তো কেবল বীজগুলো বুনেছিলাম, আর এত তাড়াতাড়ি আজ গাছ হয়ে গেল। আবার দেখছি পেঁপেও ধরেছে। ভারী অদ্ভুত ব্যাপার তো। রাজুকে ডেকে গাছটা দেখাই, ও খুব খুশি হবে। রাজু, সে কি? রাজুটা আবার গেল কোথায়? সকাল সকাল কোথায় বেরিয়ে গেল কে জানে। আমি এক কাজ করি, একটা পেঁপে কেটে রাজুর জন্য রেখে দিই। রাজু ফিরে এলে ওকে পেঁপে খেতে দেব। আমি এখন চাই গিয়ে রান্নাটা বসাই। খেয়ে রেহানা চাচি, ও রেহানা চাচি। কে? রহিমা নাকি? আয় মা, এসে বস। না চাচি, বসবো না। ছেলেটার পেটে সমস্যা, কিছু ভালো লাগছে না। বাজারে পেঁপে পাইনি, একটু পেঁপে খাওয়াতে পারলে ছেলেটার পেটের সমস্যাটা কমতো। পেঁপে? পেঁপে তো আমার বাড়িতেই আছে। আয়, তোকে এক্ষুনি পেরে দিচ্ছি। সত্যি চাচি? তাহলে তো খুব ভালো হয়। আয় আমার সাথে। এই যে নে, খেয়ে দেখ পেঁপেটা কেমন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ চাচি। আমি বাড়ি গিয়ে দাম পাঠিয়ে দেব। আরে না রে না, কিসব বলছিস? দাম দিতে হবে না। তোর ছেলের পেট ভালো হলো কিনা জানাস? আচ্ছা, জানাবো চাচি। রাজুটার যে কি হলো, এখন পর্যন্ত কোনো খবর নেই। কোথায় গেল কে জানে। ও তো কখনো এমন করে না। নাকি ওই রতন কি? বুড়িমা, ও বুড়িমা। কে? আজিজ নাকি? হ্যাঁ বুড়িমা, আর বলো না। তুমি রহিমা ভাবিকে কি এক পেঁপে দিয়েছো।
রহিমা ভাবি সে পেঁপে একটুখানি মাকে দিয়েছে। এত চমৎকার পেঁপে, আহ, মা নাকি আগে কখনোই খায়নি। আমাকে তাই আবার পাঠালো তোমার বাড়ি থেকে পেঁপে নিয়ে যেতে। তা পেঁপে কি আছে বুড়িমা? পেঁপে আর একটাই আছে, কিন্তু এখন তো সন্ধেবেলা, সন্ধে করে ফল তোলা ঠিক হবে না। তুই কাল সকালে আয়, আমি তোর জন্য পেঁপে রেখে দেব। আচ্ছা বুড়িমা, ঠিক আছে, আমি তাহলে যাই। কাল সকালে পেঁপে নিতে আসবো, কেমন? আরে সন্ধেও গড়িয়ে যাচ্ছে, রাজুটা গেল কোথায়? এখন পর্যন্ত তো কোনো খবরও নেই। কোথায় আছে, কি করছে, কে জানে। আমার ওকে নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে। আজই তো একটু পর পেঁপে নিতে আসার কথা। যাই, ওর জন্যে আমি পেঁপেটা কেটে রেখে দিই। এ কি, এ তো অসম্ভব! গাছ ভর্তি এত পেঁপে! বুড়িমা, ও বুড়িমা! আরে আজিজ, তুই এসেছিস? আমি তোর জন্যই পেঁপে নিতে এসেছিলাম। দেখ কি কাণ্ড! আরে বুড়িমা, এত পেঁপে! তুমি তো বলেছিলে একটাই পেঁপে আছে। আমি তো আরো তাড়াতাড়ি করে সেটাই নিতে আসলাম। এখন তো দেখছি অসাধারণ ব্যাপার। এত পেঁপে, বাবারে বাবা! আমিও তো অবাক, এত পেঁপে ধরেছে, তাও এক রাতে। আমি কিন্তু বুড়িমা সবগুলো পেঁপেই নেব। তোমার এই গাছের পেঁপের এত সুনাম শুনেছি আমি, এই জিনিস কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই নাও পেঁপের দাম। আরে না রে আজিজ, এই গাছের পেঁপে তুই এমনিতেই নিয়ে যা, দাম দিতে হবে না। আরে বুড়িমা, সুযোগ যখন পেয়েছো কাজে লাগাও। এই গাছের পেঁপে তুমি বিক্রি করো, দেখবে অনেক টাকা লাভ করতে পারবে। দুটো টাকার মুখ দেখলে ক্ষতি কি বুড়িমা? নাও নাও, টাকাগুলো নাও। আমি বাড়ি থেকে ডালা নিয়ে আসছি, সবগুলো পেঁপে নিয়ে যাব আমি। এই তো অনেক টাকা, এভাবে পেঁপে বিক্রি করতে পারলে অনেক টাকা আয় করা যাবে। কিন্তু এই গাছটা যার জন্যে বুনলাম সেই তো নেই। রাজু, তুই কোথায়? ফিরে আয় রাজু, ফিরে আয়। আমার গাছের পেঁপে অনেক বিখ্যাত হয়ে গেছে, দূর দূরান্ত থেকে সবাই পেঁপে নিতে আসে প্রতিদিন। কত টাকা আয় করছি, কিন্তু যার জন্য এই গাছ সেই তো নেই। জানি না ছেলেটা কোথায় আছে। কতগুলো দিন পেরিয়ে গেল, কত খুঁজেছি, ছেলেটার তো কোনো খোঁজই পাচ্ছি না। বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, বাড়ি আছো নাকি? কে? আরে আমজাদ সাহেব যে, নিশ্চয়ই রাজুর খোঁজ পেয়েছেন না? কই, কোথায়, কোথায় আমার রাজু? না বুড়িমা, রাজুর খোঁজ আমিও পাইনি, তবে পেয়ে যাব। আমি খোঁজ রাখছি, খোঁজ পেলেই তোমাকে জানাবো। আমি অন্য একটা কাজে তোমার কাছে এসেছি। আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি বুড়িমা। প্রস্তাব? কিসের প্রস্তাব? তোমার গাছের পেঁপের অনেক সুনাম শুনেছি, সবাই তোমার পেঁপের প্রশংসায় পঞ্চমুখ। নিশ্চয়ই সবই তোমার যত্নের ফসল, তাই তুমি এত অল্প সময়ে এত পেঁপে পাচ্ছ। আর তার স্বাদও নাকি অতুলনীয়।
আমার যত্নের জন্য আসলে কিছু হয়নি। এই পেঁপের জাত খুব ভালো। রাজুর জন্য আসলে এই পেঁপের বীজ বুনেছিলাম। রাজু এই পেঁপে খেয়ে খুব ভালো বলেছিল। ভেবেছিলাম পেঁপে গাছ কেটে ও ইচ্ছে মতো পেঁপে খেতে পারবে, কিন্তু আমি বুঝি বুড়িমা, তোমার খারাপ লাগাটা আমি বুঝি। রাজু আমার সাথে কাজ করত, ওকে হারিয়ে আমারও খুব খারাপ লাগছে। রাজুকে আমরা নিশ্চয় একদিন ফিরে পাবো। যাই হোক বুড়িমা, তোমার আয় রোজগারের সুবিধার জন্য আমি একটা উপায় নিয়ে এসেছি। কি উপায়? আমি তোমাকে অনেক ভালো জাতের কিছু পেঁপের বীজ দেব। গাছের যত্নের জন্য যা যা প্রয়োজন তাই দেব। তুমি তোমার জমিতে পেঁপের চাষ করবে। পেঁপে বিক্রির লাভ আমরা ভাগাভাগি করে নেব, কেমন? সবই বুঝলাম, কিন্তু আমার জমি কেন? তোমার জমিতে চাষ হলে তুমি সহজে কাজ করতে পারবে। তোমার চোখের সামনেই সবকিছু থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছি। লাভ ভাগাভাগিতে তোমার অংশ বেশি থাকবে। কি, তুমি কি রাজি? এই তো ভালো প্রস্তাব। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে সেই কথাই রইল। আমি তোমাকে বীজ থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে যাব। আমি আজ আসি তাহলে, কেমন? আজ আসি আমি। আচ্ছা ঠিক আছে। যাক, আমার কষ্ট সার্থক। পেঁপে গাছগুলোতে অনেক ফলন হয়েছে। আজ আমজাদ হোসেন এসে পেঁপেগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে যাবেন। নানিজান, ও নানিজান। রতন, রতন, তুই তুই এতদিন কোথায় ছিলি? আমি তোকে কত খুঁজেছি রাজুকে খোঁজার জন্য। আমি তো আমার রাজুর কোনো খোঁজই পাচ্ছি না রে রতন। তুই আমার রাজুকে খুঁজে দে। কি কইতাছ নানিজান? আমিও তো রাজুরে খুঁজা বেড়াইতাছি নানিজান। আমজাদ হোসেন লোক পাঠাইয়া রাজুরে মারছে আর নাম দিছে আমার। রাজু তাই রাগ কইরা আমজাদ হোসেন রে দিয়া আমাগর জমি দখল নিতে সাহায্য করছে। আমজাদ হোসেন তো এইটাই চাইছিল নানিজান। এই লোক প্রচন্ড লোভী ও চালাক। কি বলছিস কি এসব? হ নানিজান, আমি পুরনো কাগজপত্র সব খুঁজা পাইছি। এই কাজেই তো ব্যস্ত আছিলাম, কিন্তু জমিটা আবার ফিরা পাইতে গেলে আমার রাজুর সাক্ষ্য প্রয়োজন। রাজুরে যেমনেই হোক খুঁজা বাইর করতেই হইব নানিজান। আমি আমি ওই আমজাদ হোসেনের পেঁপে বাগানের দায়িত্ব নিয়ে বসে আছি। আমি যদি জানতাম। তুমি কি করতেছ নানিজান? আমজাদ হোসেনের সাথে তুমি কাজ করতে গেলা কেন? না জানি শয়তানরা কি ফোন দিয়াইকা রাখছে গো নানিজান। কিছুক্ষণের মধ্যেই আমজাদ হোসেন ওই পেঁপেগুলো বাজারে বিক্রির জন্য নিতে আসবেন। আচ্ছা, আমি তাইলে এক কাজ করি, তোমার ঘরেই আমি লুকায়ে থাকি। শয়তানরা কোনো বদ মতলব ফাটলে আমি হয়তো সাহায্য করতে পারুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হে সৃষ্টিকর্তা, না জানি কোন বিপদে পড়ি, আমাকে সাহায্য করো সৃষ্টিকর্তা। বুড়িমা, ও বুড়িমা। আমজাদ সাহেব, আপনি এসেছেন, খুব ভালো করেছেন। আপনার পেঁপেগুলো এবার আপনি নিয়ে যান সাহেব। দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হচ্ছ কেন? আগে একটা পেঁপে খেয়ে দেখি কেমন। জয়নাল, একটা পেঁপে পেরে কাটো তো। ছি,
এ তো জঘন্য স্বাদ। এত জঘন্য স্বাদের পেঁপে আমি কখনো খাইনি। বাজি বুড়ি, তুমি আমার পেঁপে গাছগুলোর ঠিক মতো যত্ন নাওনি তুমি। আমি আমার নিজের গাছের চাইতেও আপনার গাছের বেশি যত্ন নিয়েছি। আমার পেঁপে গাছটারও এত যত্ন করিনি কখনো। কেমন যত্ন নিয়েছ তা তো দেখাই যাচ্ছে। পেঁপে এত বাজে হয়েছে কেন? এই পেঁপে তো কেউ মুখেই নিতে পারবে না। শোনো বুড়ি, তুমি তোমার কাজ ঠিক মতো করনি। শর্ত অনুযায়ী তোমার এই জমি এখন আমার। এইসব কি বলছেন আপনি? এমন কোনো শর্তই তো কখনো ছিল না। ঠিক আছে, বিশ্বাস না হলে তাহলে নিজেই দেখো। এই কাগজে সব লেখা আছে। পেঁপের ফলন ভালো না হলে ক্ষতিপূরণ হিসেবে তুমি তোমার জমিটা আমাকে দিয়ে দেবে। দেখো, তোমার স্বাক্ষরও আছে। কিন্তু এগুলো নকল, এটা যে কেউই বুঝতে পারবে। কেউ তো বুঝতে আসবে না। আমি সব পরিকল্পনা করে রেখেছি। খারাপ জাতের পেঁপের বীজ তো আমি দিয়েছিলাম তোমায়। রাজু তো নেই, কে তোমাকে বাঁচাবে? শয়তান আমজাদ হোসেন, এই নিরীহ বৃদ্ধার সম্পত্তির উপর লোভ করতে তোমার বাঁধলো না? তুই এত নিস! সি 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 সি! আমি বাইসা থাকতে তোরে কিছুতেই অন্যায় করতে দিমু না আমি। আচ্ছা, তুইও তাহলে একজোট হয়েছিস। তোর বোকা বন্ধুটাকে দিয়ে তো তোদের জমি আমার দখলে নিয়েছি। বোকাটা বুঝতেই পারেনি ওকে মারাটা আমার লোকেরই কাজ ছিল। এবার বোকাটার নানির জমিও আমি দখল করে নেব। শয়তান, সেই সুযোগ তুই পাইবি না। আমি তো কিছুতেই হইতে দিব না। পুরো গ্রামবাসী তোর বিপক্ষে। আমি সবাই এক কইরা তোর বিরুদ্ধে লড়ামু। সেই সুযোগ তুই পাবি না। জয়নাল, জয়নাল। ও মা গো, এসব কি হচ্ছে? ওরে বাবারে, এই সব পেঁপের আঘাতে তো আমি মরেই যাব। ওরে বাবারে, ওরে বাবা! বাঁচাও আমাকে, কেউ বাঁচাও! ওরে বাবা! রাজু, রাজু তুই? বন্ধু, বন্ধু তুই ফিরাইছ? বুড়িমা, আমাগোর আর কোনো চিন্তা নাই। তুই এই পেঁপে গাছের মধ্যে, এর মধ্যে কি করে? সন্ন্যাসী বাবা ভালো উপায় বের করেছিল নানি জান। আমাকে এই পেঁপে গাছে বন্দি করার ব্যবস্থা করেছিল। তা না হলে এই আমজাদ হোসেনের আসল রূপ আমি কখনোই বুঝতে পারতাম না। রতন বন্ধু আমার, আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি। আমি তোর জমি আবার ফিরে পেতে সব রকমের সাহায্য করব তোকে। তোরে যে আবার ফিরে পাইছি তাতেই খুশি রে, তাতেই খুশি। আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার খানিকক্ষণ শিক্ষা হোক আমজাদ হোসেন। খানিকক্ষণ অন্যের সম্পত্তি অন্যায় ভাবে দখলের ফল ভোগ করো। আমার সময় হইলেই এই পেঁপের আক্রমণ আমি বন্ধ করবো। কইয়া দিলাম। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো আমি এমন করব না। ও মা গো, মরেই যাব রে বাবারে, বাবারে, ওরে মরেই যাব রে। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না আমি।